পূজার প্রদীপে নিষিদ্ধ প্রেমের শিখা জ্বালাতে চান? বোমা, এই আলোর মতো তুমি আমার জীবন আলোকিত করেছ। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। ছেলের স্ত্রী নয়, আমার স্ত্রী হিসেবে থাকো। মোমের শিখা আমার চোখে নাচতে লাগল। সন্ধ্যা আরতির জন্য মোমবাতি জ্বালাচ্ছিলাম। শ্বশুর পাশে এসে দাঁড়ালেন। প্রদীপের আলো তার মুখ অন্যরকম দেখাচ্ছিল। পূজার পবিত্র মুহূর্তেই তিনি এই অপবিত্র প্রস্তাব দিলেন। ধূপের গন্ধে ঘর ভরেছিল, কিন্তু তার কথায় সব পবিত্রতা নষ্ট হয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অঞ্জলি মিত্র। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত মিত্র, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর তনিমা। অভিক ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। তনিমা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক ছিল সেই রাতটি আসার আগ পর্যন্ত। ঠাকুরবাড়িতে সেদিন দুর্গাপূজার ষষ্ঠী। বাড়িতে রোজই পূজা হয়, কিন্তু দুর্গাপূজার সময় আলাদা ব্যাপার। আমার শ্বশুর মশাই অরুণাব মিত্র বরাবরই ধার্মিক ব্যক্তি। সকাল সন্ধ্যা পূজাহ্নিক করা তার নিত্যদিনের নিয়ম। সেদিন সন্ধ্যাবেলা আমি পূজার প্রদীপ আর মোমবাতি জ্বালাচ্ছিলাম। ঘরে কেউ ছিল না, শুধু আমি আর শ্বশুরমশাই। বাড়ির বাকি সবাই পুজোর মণ্ডপে গেছে। শ্বশুরমশাই আমার পাশে এসে দাঁড়ালেন। ধূপের সুগন্ধি পূজার ঘরটা ভরে দিয়েছিল। বুমা, তিনি ফিসফিস করে বললেন, তোমাকে একটা কথা বলার আছে কি? আমি বিনীতভাবে মাথা নত করলাম। বলুন বাবাবু। এই আলোর মতো তুমি আমার জীবন আলোকিত করেছ। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। ছেলের স্ত্রী নয়, আমার স্ত্রী হিসেবে থাকো গো। আমি হতবাক হয়ে গেলাম। একই কুপ্রস্তাব! আমার শ্বশুর আমাকে এমন কথা বলছেন? প্রদীপের আলোতে তার মুখ অন্যরকম দেখাচ্ছিল, চোখে এক অদ্ভুত চাহনি। আমার সারা শরীর শিউরে উঠল। বাবা, আপনি কি বলছেন? এটা কি ঠিক? আমি আপনার ছেলের স্ত্রী, আপনার পুত্রবধূ। কি? আমার গলা কাঁপছিল। অঞ্জলি, তুমি বুঝতে পারছ না। তিনি আমার কাছে এগিয়ে এলেন। আমি হোম থেকে একটা দলিল পেয়েছি। সেখানে লেখা আছে। সেই মুহূর্তে বাড়ির দরজায় শব্দ হল। আমার স্বামী সুদীপ্ত, আমার শাশুড়ি কৈলাসিনী দেবী, আর বাচ্চারা ফিরে এসেছে। আমি দ্রুত নিজেকে সামলে নিলাম। সুদীপ্ত, আমি চিৎকার করে বললাম, এদিকে এসো, তোমার বাবা কিছু খুব জরুরি কথা বলছিলেন। সুদীপ্ত হাসতে হাসতে ঘরে ঢুকল। কি হয়েছে? কি এমন জরুরি কথা? আমি তখনও কাঁপছি। তোমার বাবা বলছিলেন যে। শ্বশুরমশাই আমার কথা কেটে দিলেন। আমি বোমাকে বলছিলাম, ঠাকুর বাড়ির তলায় যে সুড়ঙ্গ রয়েছে সেখানে একটা পুরনো দলিল লুকানো আছে। আমাদের পূর্বপুরুষদের সম্পত্তির দলিল। আমি সেটা আজ খুঁজে পেয়েছি। আমি অবাক হয়ে তাকালাম। এটা কি সেই একই কথা যা তিনি আমাকে বলছিলেন? নাকি তিনি মিথ্যা বলছেন? সুদীপ্ত উত্তেজিত হয়ে বলল, সত্যি বাবা। কোথায় সেই দলিল? আমাদের দেখাও। শ্বশুরমশাই বললেন, আরে ধৈর্য ধরো। এখন পূজার সময়, পূজা শেষ হোক। তারপর আমরা সবাই মিলে দেখব গো। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। শ্বশুরের কথাগুলো, তার চাহনি, সব আমাকে অস্থির করে তুলেছিল। তিনি আসলে কি বলতে চেয়েছিলেন? কোন দলিলের কথা বলছিলেন তিনি? সত্যিই কি ঠাকুরবাড়ির নিচে কোনো সুড়ঙ্গ আছে, নাকি এটা শুধু একটা অজুহাত? রাত যত গভীর হতে লাগল, আমার মনের মধ্যে ততই সন্দেহ বাড়তে লাগল। ভোর ৪টার দিকে আমি শুনতে পেলাম ঠাকুরবাড়ি থেকে আসা মৃদু শব্দ। কেউ যেন পূজার ঘণ্টা বাজাচ্ছে অতি ধীরে। আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। সুদীপ্ত গভীর ঘুমে। বাচ্চারাও ঘুমাচ্ছে। আমি চুপি চুপি ঠাকুরবাড়ির দিকে এগোলাম। ঠাকুরবাড়ির দরজা হালকা খোলা। ভেতরে মৃদু আলো জ্বলছে। আমি সাবধানে ভেতরে উকি দিলাম। শ্বশুরমশাই সেখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু পূজা করছেন না। তিনি ঠাকুরের বেদির নিচে হাত দিয়ে কিছু একটা খুঁজছেন। তার হাতে একটা চাবি, ছোট্ট লোহার চাবি। আমি আরও সাবধানে ভেতরে ঢুকলাম, যাতে তিনি আমাকে দেখতে না পান। তিনি বেদির নিচে একটি ছোট দরজা খুললেন। এটা আমি আগে কখনো দেখিনি। দরজা খুলতেই একটা অন্ধকার পথ দেখা গেল, সুড়ঙ্গের মতো।
তিনি একটা টর্চ জ্বালিয়ে সেই সুডঙ্গে নেমে গেলেন। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তাহলে সত্যিই ঠাকুরবাড়ির নিচে একটা সুডঙ্গ আছে। কিন্তু সেখানে কি আছে? কি সেই দলিল যার কথা তিনি বলেছিলেন? আমার মনে পড়ল তার সেই অদ্ভুত প্রস্তাব। আমি ভয় পেলাম, কিন্তু জানতে হবে সত্য কি। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর আস্তে করে সেই সুডঙ্গের মুখে গেলাম। অন্ধকার পথ, সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। আমার কাছে টর্চ ছিল না, কিন্তু মোবাইলের টর্চ জ্বালালাম। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। সিঁড়ি শেষ হতেই আমি দেখলাম একটা বিশাল ভূগর্ভস্থ কক্ষ। সেখানে পুরনো আমলের অনেক জিনিস রাখা, বাক্স, সিন্দুক, পুরনো মূর্তি, ছবি, সোনার গয়না, রূপার বাসন। এটা যেন একটা গুপ্তধন ভাণ্ডার। কক্ষের এক কোণে শ্বশুরমশাই দাঁড়িয়ে একটা পুরনো বাক্স খুলছেন। আমি একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়লাম। তিনি বাক্স থেকে একটা পুরনো কাগজ বের করলেন, হলদে হয়ে যাওয়া, জীর্ণ। সেটাই নিশ্চয় সেই দলিল। তিনি টর্চের আলো সেটা পড়তে লাগলেন, আর মাঝে মাঝে অদ্ভুত শব্দ করতে লাগলেন, যেন কেউ অশরীরী আত্মার সাথে কথা বলছে। অবশেষে তিনি বললেন, অবশেষে আমি পেয়েছি। মিত্র বংশের আসল উত্তরাধিকারী আমি নই, সুদীপ্ত নয়। এটা অন্য শাখার, যার শেষ বংশধর এখন কলকাতায় বাস করে। সুদীপ্তকে যদি জানতে দেই, সে সব সম্পত্তি তাকে দিয়ে দেবে, আমাদের কিছুই থাকবে না। আমি অবাক। তাহলে এটাই ব্যাপার। তিনি একটা সম্পত্তির দলিল লুকিয়ে রাখতে চান, যা আমাদের পরিবারের নয়। বোমা, হঠাৎ তিনি বললেন, আমি জানি তুমি ওখানে আছো। বেরিয়ে এসো। আমি চমকে উঠলাম। কিভাবে তিনি জানলেন? ভয়ে আমার পা কাঁপছিল, কিন্তু বেরিয়ে এলাম। তুমি সব শুনেছ? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি কাঁপা গলায় বললাম। আপনি মিথ্যা বলেছেন, আমাদের সবাইকে ঠকাচ্ছেন। তুমি বুঝতে পারছ না, অঞ্জলি, তার গলায় এক অদ্ভুত শান্ত সুর। এই দলিল যদি বেরিয়ে আসে, আমাদের সর্বনাশ হবে। সব সম্পত্তি চলে যাবে, আমরা পথে বসব। আমি তোমাকে সেই কথাই বলতে চেয়েছিলাম, আমাদের দুজনকে একসাথে এটা লুকিয়ে রাখতে হবে। সুদীপ্তর স্ত্রী হিসেবে নয়, আমার সহকর্মী হিসেবে তোমাকে এই রহস্য জানতে হবে। তুমি বুদ্ধিমতী, তুমি বুঝবে। আমার স্ত্রী মারা গেছে বছর 3 আগে, এখন তুমিই আমার একমাত্র ভরসা। কিন্তু এটা তো প্রতারণা, আমি বললাম। এই সম্পত্তি যদি অন্য কারো হয়, তাকে ফিরিয়ে দিতে হবে। না, তিনি হঠাৎ আমার হাত চেপে ধরলেন। তার চোখে এক অদ্ভুত চাহনি। আমরা একসাথে এই রহস্য লুকিয়ে রাখব। কেউ জানবে না। আমি হাত ছাড়িয়ে নিলাম। আমি সুদীপ্তকে সব বলবো। এটা ঠিক নয়। সে কখনো বিশ্বাস করবে না। তিনি হাসলেন। আমি বলবো যে তুমি পাগল হয়ে গেছ। কে বিশ্বাস করবে যে ঠাকুরবাড়ির নিচে একটা গুপ্তধন আছে? তাছাড়া। হঠাৎ আমরা দুজনেই থমকে গেলাম। উপর থেকে শব্দ আসছে। কেউ ঠাকুরবাড়িতে এসেছে। কে ওখানে? সুদীপ্তর গলা। শ্বশুরমশাই দ্রুত দলিলটা পকেটে ঢুকালেন। চুপ, তিনি ফিসফিস করলেন। যদি বলো, তোমার সর্বনাশ করব। উপর থেকে সুদীপ্ত আবার ডাকল, বাবা, তুমি নিচে নামলে? অঞ্জলি, তোমরা কোথায়? শ্বশুরমশাই আমার দিকে তাকালেন, তারপর চিৎকার করে উঠলেন, এখানে। সুদীপ্ত, নিচে নেমে এসো। বোমা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি হতবাক। কি বলছেন আপনি? সুদীপ্ত, বোমা আমাকে মারতে চেয়েছিল। সে আমার টাকা পয়সা চুরি করতে এসেছিল। তিনি আরও জোরে চিৎকার করলেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তিনি আমাকে ফাঁসাচ্ছেন। সিঁড়িতে দ্রুত পায়ের শব্দ। সুদীপ্ত নেমে এলো, হাতে টর্চ। তার পেছনে আমার শাশুড়ি কৈলাসিনী দেবী। তারা দুজনেই দেখল শ্বশুরমশাই মাটিতে পড়ে আছেন, আর আমি পাশে দাঁড়িয়ে। অঞ্জলি, তুমি কি করেছ? সুদীপ্ত চিৎকার করে উঠল। না সুদীপ্ত, আমি কিছু করিনি, আমি বললাম। তোমার বাবা মিথ্যা বলছেন। তিনি একটা দলিল লুকিয়ে রাখতে চান, যা অন্য কারো সম্পত্তির। কি বলছো তুমি? সুদীপ্ত বিশ্বাস করে না। শ্বশুরমশাই উঠে বসলেন। ও পাগল হয়ে গেছে সুদীপ্ত। আমি শুধু ঠাকুরের জন্য কিছু ফুল নিতে এসেছিলাম এই গোপন বাগানে। এখানে ভাল ফুল হয়। কিন্তু ও আমাকে অনুসরণ করে এসেছিল, আর যখন দেখল আমি একা, ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। না, আমি চিৎকার করে উঠলাম। সুদীপ্ত, আমি সত্যি বলছি। তোমার বাবা একটা সম্পত্তির দলিল লুকিয়ে রাখছেন, যা আমাদের নয়।
সুদীপ্ত আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকাল। আমার শাশুড়ি আমাকে ঘৃণার চোখে দেখতে লাগলেন। কিন্তু সুদীপ্ত হঠাৎ বাবার পকেটের দিকে তাকাল। বাবা, তোমার পকেট থেকে কি ঝুলছে? সবাই তাকালাম। শ্বশুরমশাইয়ের পকেট থেকে সেই জীর্ণ দলিলের একটা কোনা বেরিয়ে আছে। শ্বশুরমশাই দ্রুত সেটা ঠিক করতে গেলেন, কিন্তু সুদীপ্ত ততক্ষণে এগিয়ে গেছে। বাবা, তোমার পকেটে কি আছে? দেখাও। কিছু নেই। শ্বশুরমশাই পিছনে সরে গেলেন। সুদীপ্ত জোর করে তার পকেট থেকে কাগজটা বের করে নিল। এটা কি? তখনই আমাদের পেছন থেকে একটা আওয়াজ এলো, থামো। আমরা সবাই চমকে পেছনে তাকালাম। সিঁড়ির উপর থেকে আমার তনিমা, 12 বছরের মেয়ে, আর অভিক, 19 বছরের ছেলে, দুজনেই দাঁড়িয়ে আছে। তাদের হাতে ফোন, ভিডিও রেকর্ড করছে। আমরা সব দেখেছি, সব শুনেছি। অভিক বলল, দাদু, তুমি মিথ্যা বলছ। মা সত্যি বলছে গি। শ্বশুরমশাই মুখ ফ্যাকাশে হয়ে গেল। তোমরা? আমরা মাকে অনুসরণ করেছিলাম, তনিমা বলল। মা সন্দেহ করেছিল যে দাদু কিছু লুকাচ্ছেন। আমরা সব রেকর্ড করেছি। কিভাবে দাদু বললেন যে দলিলটা অন্য কারো, আর কিভাবে মাকে মিথ্যে অভিযোগ দিয়ে ফাঁসাতে চাইলেন গু। সুদীপ্ত হতবাক হয়ে শ্বশুরমশাইয়ের দিকে তাকাল, তারপর আমার দিকে। অঞ্জলি, তুমি জানতে? না, আমি মাথা নাড়লাম। আমি জানতাম না যে বাচ্চারা আমার পেছনে আসছে। আমি শুধু জানতে চেয়েছিলাম তোমার বাবা কি লুকাচ্ছেন গু। সুদীপ্ত দলিলটা খুলে পড়তে শুরু করল। আমরা সবাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। পড়া শেষ করে সে মুখ তুলল, তার চোখে বিশ্বাস করতে না পারার চাহনি। বাবা, এটা সত্যি? আমাদের এই বিশাল সম্পত্তি আসলে রায়চৌধুরী পরিবারের? আমরা শুধু তাদের ম্যানেজার ছিলাম। আর সেই পরিবারের শেষ উত্তরাধিকারী এখন কলকাতায় বাস করে, অরিত্র রায়চৌধুরী নামে? শ্বশুরমশাই নীরব। তারপর হঠাৎ আমার শাশুড়ি কৈলাসিনী দেবী কাইতে শুরু করলেন। আমি জানতাম। আমি সবসময় জানতাম। তোমার বাবা আমাকে কখনো বলেনি, কিন্তু আমি জানতাম। আমার বাবা এই বাড়ির আগের ম্যানেজার ছিলেন। তিনি আমাকে একবার বলেছিলেন, সম্পত্তির আসল মালিক রায়চৌধুরী পরিবার, দলিল ঠাকুরবাড়ির নিচে লুকানো আছে। কিন্তু আমি কাউকে বলিনি, ভেবেছিলাম সেটাই ভালো হবে আমাদের জন্য গু। সুদীপ্ত বলল, মা, বাবা, তোমরা দুজনেই জানতে এবং আমাদের কাছে লুকিয়ে রেখেছ। এটা বিশ্বাসঘাতকতা। শ্বশুরমশাই আস্তে করে উঠে দাঁড়ালেন। সুদীপ্ত, তুমি বুঝতে পারছ না। যদি এই দলিল বেরিয়ে আসে, আমরা সব হারাব। এই বাড়ি, জমিজমা, ব্যবসা, সবকিছু। আমরা পথে বসব। তাতে কি? সুদীপ্ত প্রচণ্ড রাগে বলে উঠল। নেই। যদি এই সম্পত্তি আমাদের না হয়, আমরা কেন এটা রাখব? এতদিন ধরে আমরা অন্যের সম্পত্তি ভোগ করেছি। আমি সুদীপ্তর পাশে গিয়ে দাঁড়ালাম। সুদীপ্ত ঠিকই বলেছে। আমরা অন্যের সম্পত্তি জোর করে রাখতে পারি না গে। তোমরা বোকার মতো কথা বলছ, শ্বশুরমশাই চিৎকার করে উঠলেন। এই সম্পত্তি আমরা 60 বছর ধরে ভোগ করছি। কে জানে সেই রায়চৌধুরী পরিবার এখন কোথায়? যদিও দলিলে লেখা আছে কলকাতায়, কিন্তু ওটা জাল হতে পারে। আসলে দাদু, অভিক এগিয়ে এলো, আমরা অরিত্র রায়চৌধুরীকে খুঁজে পেয়েছি গু। সবাই হতবাক হয়ে তাকালাম অভিকের দিকে। কি বললি? শ্বশুরমশাই কাপা গলা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, তনিমা তার ফোন দেখাতে লাগল। আমরা অনেকদিন ধরেই সন্দেহ করতাম যে দাদু কিছু লুকাচ্ছেন। 1 মাস আগে আমরা দাদুর ঘরে একটা ছোট্ট চিরকুট দেখেছিলাম, যেখানে অরিত্র রায়চৌধুরী, কলকাতা লেখা ছিল। আমরা সোশ্যাল মিডিয়াতে খুঁজে তাকে পেয়ে গেলাম গু। অভিক তার ফোন দেখাতে লাগল। অরিত্র রায়চৌধুরী, বয়স 3-7, পেশায় ইতিহাসবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক। ভারতের প্রাচীন সম্পত্তি দলিল নিয়ে গবেষণা করেন। আমরা তাকে মেসেজ করেছিলাম, বলেছিলাম যে আমরা মিত্র পরিবার থেকে, আর আমাদের বাড়িতে কিছু পুরনো দলিল আছে যা তাকে আগ্রহী করতে পারে গি। তোমরা কি করেছ? শ্বশুরমশাই প্রায় চিৎকার করে উঠলেন। দাদু, আমরা সত্যটা জানতে চেয়েছিলাম, তনিমা বলল। অরিত্রবাবু খুব ভদ্র। তিনি বলেছেন তার পূর্বপুরুষরা একসময় এই অঞ্চলে একটা বড় সম্পত্তির মালিক ছিলেন, কিন্তু তার ঠাকুরদাদার আমলে সব হারিয়ে যায়। তিনি কাল এখানে আসছেন, আমাদের সাথে কথা বলবেন গু। কাল? শ্বশুরমশাই প্রায় অজ্ঞান হয়ে যাবার অবস্থা। তোমরা তাকে এখানে ডেকে এনেছ? সুদীপ্ত শান্তভাবে বলল, ভালোই হয়েছে। আমরা তাকে সত্য বলব। দলিলটা দেখাব। যদি প্রমাণিত হয় যে এই সম্পত্তি তার, আমরা ফিরিয়ে দেব গো। না, শ্বশুরমশাই হঠাৎ একটা পাথর তুলে নিলেন।
আমি তোমাদের কাউকে এটা করতে দেব না। এই সম্পত্তি আমাদের। আমার পিতার, তার পিতার। আমরা রক্ত ঝরিয়ে একে রক্ষা করেছি। তিনি হঠাৎ আমার দিকে ছুটে এলেন, পাথরটা উঁচিয়ে। তুমিই সব নষ্ট করেছ, অঞ্জলি। যদি তুমি আমার কথা শুনতে, আমার সঙ্গে থাকতে। আমি পেছনে সরে গেলাম, ভয়ে চিৎকার করে উঠলাম। সুদীপ্ত দ্রুত আমার সামনে এসে দাঁড়াল। বাবা, কি করছো তুমি? সেই মুহূর্তে আমাদের পেছন থেকে একটা আওয়াজ এলো, থামুন সবাই। কেউ নড়বেন না। আমরা চমকে পেছনে তাকালাম। সিডির কাছে একজন মধ্যবয়সী পুরুষ দাঁড়িয়ে, হাতে একটা লাইট। তার পাশে আরও দুজন লোক, জেন পুলিশ অফিসার। অরিত্র রায়চৌধুরী, অভিক বলে উঠল। আপনি তো কাল আসবেন বলেছিলেন। সেই লোকটি একটু হেসে বললেন, আমি সন্দেহ করেছিলাম এখানে কিছু গণ্ডগোল হতে পারে, তাই আজই চলে এলাম। ভালোই করেছি মনে হয়। শ্বশুরমশাই পাথরটা ফেলে দিলেন, পা কাঁপতে লাগল তার। আপনি রায়চৌধুরী? হ্যাঁ, লোকটি এগিয়ে এলেন। আমি অরিত্র রায়চৌধুরী। এবং এই দুজন কলকাতা পুলিশের অফিসার। আমার পূর্বপুরুষদের সম্পত্তি নিয়ে অনেক গবেষণা করেছি আমি। আমার সন্দেহ ছিল যে এটি মিত্র পরিবারের অধীনে আছে। এখন আমি দেখছি সেটা সত্যও। সুদীপ্ত দলিলটা এগিয়ে দিল তার দিকে। এই নিন রায়চৌধুরীবাবু। এটা আপনার। আমাদের কাছে এতদিন লুকানো ছিল। আমি ক্ষমা চাইছি গু। অরিত্র দলিলটা হাতে নিয়ে পড়তে লাগলেন। পড়া শেষ করে তিনি সুদীপ্তর দিকে তাকালেন, তারপর আমাদের দিকে। আপনারা সত্যিই এটা আমাকে ফিরিয়ে দিতে চান? হ্যাঁ, সুদীপ্ত দৃঢ়তার সাথে বলল। এটা আপনার অধিকার, আপনার পূর্বপুরুষদের সম্পত্তি গু। অরিত্র হঠাৎ হেসে উঠলেন, মিস মিত্র, আপনি একটা বিষয় জানেন না। এই দলিল শুধু বলছে যে আমার পূর্বপুরুষেরা এই সম্পত্তির মালিক ছিলেন। কিন্তু আপনার পরিবার অনেক বছর ধরে এটি দেখভাল করছে, ব্যবসা চালাচ্ছে। আইনত এখন এটি আপনাদেরই। কি বলছেন আপনি? সুদীপ্ত বিশ্বাস করতে পারছে না। আমি ইতিহাসবিদ, অরিত্র বললেন। সম্পত্তি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, ইতিহাস আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি শুধু চাই এই দলিল, আমার পূর্বপুরুষদের ইতিহাস এবং এই ভূগর্ভস্থ কক্ষের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোকে। আমরা সবাই অবাক হয়ে গেলাম। শ্বশুরমশাই তো প্রায় অজ্ঞান হয়ে যাবার অবস্থা। আপনি কি সত্যিই বলছেন? আমার গলা কাঁপছিল। হ্যাঁ, অরিত্র হাসলেন। তবে আমার একটা প্রস্তাব আছে। আসুন আমরা মিলে এই ভূগর্ভস্থ কক্ষকে একটি ছোট জাদুঘরে পরিণত করি। মানুষ এখানে আসবে, আমাদের দুই পরিবারের ইতিহাস জানবে। আমরা একসাথে সম্পত্তি পরিচালনা করব, লাভ ভাগ করে নেব। কিন্তু মালিকানা আপনাদেরই থাকবে গি। সুদীপ্ত উজ্জ্বল হয়ে উঠল। এটা অসাধারণ। আমরা নিশ্চয়ই রাজি। শ্বশুরমশাই এবার আস্তে করে বললেন, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম আপনি সব কেড়ে নেবেন গু। কিছু করে নেওয়ার চেয়ে একসাথে কাজ করা অনেক ভালো, মিস মিত্র, অরিত্র বললেন। আমরা অতীতের ভুল থেকে শিখতে পারি, আর একটা নতুন ভবিষ্যৎ গড়তে পারি। ঠিক তখনই ভূগর্ভস্থ কক্ষের একপাশে একটা পুরনো সিন্দুক হঠাৎ খুলে গেল। আমরা সবাই চমকে উঠলাম। ওটা কি? অরিত্র বললেন। শ্বশুরমশাই বললেন, আমি জানি না। আমি কখনো দেখিনি এটা খোলা। অভিক ও তনিমা দ্রুত সেদিকে এগিয়ে গেল। সিন্দুকের ভেতর থেকে তারা বের করল একটা আরও পুরনো পাণ্ডুলিপি। অরিত্র সেটা দেখে উত্তেজিত হয়ে উঠলেন। এটা তো পঞ্চদশ শতাব্দীর বাংলা পাণ্ডুলিপি মনে হচ্ছে। মায়াবী দ্বীপের রহস্য। কি সেটা? আমি জিজ্ঞেস করলাম। এটা একটা কিংবদন্তি, অরিত্র উত্তেজিত হয়ে বললেন। বাংলার উপকূলে একটি গুপ্ত দ্বীপের কথা, যেখানে অপার ধনসম্পদ লুকানো আছে। অনেক ঐতিহাসিক এটাকে কেবল গল্প মনে করেন, কিন্তু আমি বিশ্বাস করি এটা সত্য। দ্বীপ? সুদীপ্ত উত্তেজিত হয়ে উঠল। সত্যিকারের দ্বীপ? হ্যাঁ, অরিত্র পাণ্ডুলিপিটি পড়তে শুরু করলেন। এখানে লিখিত আছে 7 নক্ষত্রের সারি যেখানে সাগরে ডুবে যায়, সেখানে দ্বীপ। দ্বীপে যে 5টি স্তম্ভ, তার মধ্যবর্তী স্তম্ভের সংকেত, এটা তো একটা মানচিত্রের ইঙ্গিত। আমরা খুঁজে বের করতে পারি, অভিক বলে উঠল। তনিমা, তুই অ্যাস্ট্রোনমি ক্লাবে আছিস, তুই নক্ষত্রের সারি কি তা বুঝতে পারবি। হ্যাঁ, তনিমা উত্তেজিত। আর আমি 1 বছর স্কুবা ডাইভিং শিখেছি, সাগরের নিচে যেতে পারব। ধীরে সুদীপ্ত হাসল। এটা একটা বড় ব্যাপার। আমাদের ভালো করে পরিকল্পনা করতে হবে গি। কিন্তু আমরা একসাথে করব, তাই না? অভিক জিজ্ঞেস করল। সুদীপ্ত আমার দিকে তাকালো, তারপর অরিত্রের দিকে।
হ্যাঁ, আমরা সবাই একসাথে করব। মিত্র এবং রায়চৌধুরী একসাথে গু। অরিত্র হাসলেন। এটাই শুরু। আমাদের পরিবারগুলো একসময় বিচ্ছিন্ন হয়েছিল, এখন আবার মিলিত হল গো। আমি সুদীপ্তর হাত ধরলাম, আমার চোখে আনন্দাশ্রু। শ্বশুরমশাই ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি ইতস্তত করলেন। আমি ক্ষমা চাইছি। আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম সব হারিয়ে যাবে। অরিত্র তার কাঁধে হাত রাখলেন। আমরা সবাই ভুল করি, মিস মিত্র। আসুন ভবিষ্যতের দিকে তাকাই। এর 2 মাস পরে আমরা বুঝলাম যে আমাদের রহস্যময় ও রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার তো এখন শুরু হল। অরিত্র, সুদীপ্ত, শ্বশুরমশাই, অভিক, তনিমা, আমি আর শাশুড়ি, আমরা সবাই মিলে শুরু করলাম মায়াবী দ্বীপের সন্ধান। বাংলার উপকূলে আমাদের অভিযাত্রা, 7 নক্ষত্রের সারি খোঁজা, স্কুবা ডাইভিং শেখা, ঝড়ের মধ্যে সাগরে নামা, সব মিলে এক অবিস্মরণীয় অভিযান। কিন্তু সেই গল্প অন্য দিনের জন্য। আজ এখানেই শেষ করি। তবে একটা কথা বলে রাখি, যা দেখতে পেলাম সেই দ্বীপে, সেই 5টি স্তম্ভের মাঝখানে, তা আমাদের জীবন চিরতরে বদলে দিল। শুধু সোনারূপা হীরা নয়, তার চেয়েও অনেক বেশি মূল্যবান একটি জিনিস। জানতে চাও সেটা কি? সেটা হলো আমাদের আত্মবিশ্বাস, যে আমরা যখন একসাথে থাকি, তখন যে কোনো রহস্য উদ্ঘাটন করতে পারি, যে কোনো বাধা অতিক্রম করতে পারি। আর এখন তোমরা সবাই কেমন আছো? পানি বের হয়েছে তো? হাসি, ধন্যবাদ আমার গল্প শোনার জন্য। আমাদের চ্যানেলে আরও রোমাঞ্চকর গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে অন্য এক রহস্যময় গল্পে।